নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঐতিহাসিক এক সমাবেশ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে তিনি রাশিয়ায় বিভিন্ন ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন, তা ভারতের জিওপলিটিক্যাল প্রভাবকে ভবিষ্যতে অনেক গুণ বৃদ্ধি করতে পারে। পাশাপাশি দুদিন আগে একটা যে বিতর্ক সৃষ্টি হয়েছিল কানাডা এবং আমেরিকাকে নিয়ে, তার কিন্তু কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঝাঁক সিদ্ধান্ত এই ব্রিক্স সম্মেলনে ভারতবর্ষ নিল। যারা ভারত এবং বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, তারা ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবেন প্রভাব অর্থাৎ জিওপলিটিক্যাল প্রভাব এস্টাবলিশমেন্ট করার জন্য ভারতবর্ষ কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আরো শুনলে অবাক হবেন, চিরশত্রু ভারতের চিরশত্রু নামে পরিচিত চীন এবং ইসরায়েলের চিরশত্রু নামে পরিচিত ইরান, এই দুই দেশের সঙ্গে মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা জিওপলিটিক্যাল সারফেসে এই মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করতেই পারে। ব্রিক্সে ভারতের হয়ে তিনজন কিন্তু প্রতিনিধিত্ব করছেন এবং এই তিনজন যে প্রতিনিধিত্ব করছেন তারাই যে আসল সমস্ত পরিকল্পনার মাস্টার মাইন্ড, তা কিন্তু দিনের শেষে সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অজিত দোভাল অর্থাৎ আমাদের ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রধান, তিনি কিন্তু ব্রিক্সের এই সম্মেলন অ্যাটেন্ড করেছেন এবং তারা একসঙ্গে যে পরিকল্পনা ব্রিক্সে নিলেন, তা কিন্তু ভারতবর্ষের জিওপলিটিক্যাল ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। সকলের আগে তারা ইন্ডিয়া চায়না যে রিলেশন, সেটিকে মজবুত করার চেষ্টা করেছেন। এই ব্রিক্স সম্মেলনের আগেই ভারত ঘোষণা করেছিল লাদাখে যে ইন্দো চায়না বর্ডার আছে, এলওসি আছে, সেখানে আর বিভিন্ন ক্ষেত্রে যে অস্থির অবস্থা থাকতো, তা ভবিষ্যতে আর দেখা যাবে না। অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে দুই দেশই চেয়েছে একটা সুস্থির একটা সম্পর্ক বজায় রাখতে। এই ব্রিক্সের যে সম্মেলনটা রাশিয়ায় হচ্ছে, তা মূলত কিন্তু পুতিনের উদ্যোগে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতারা এই মুহূর্তে রাশিয়ায় এসে পৌঁছেছেন। এই ব্রিক্স সম্মেলন কিন্তু পুতিনের কাছেও অত্যন্ত একটা চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে ফেলতে শুরু করেছিল, কারণ পুতিন চেয়েছিলেন রাশিয়ার বিপক্ষে যারা আছেন অর্থাৎ প্রো আমেরিকা যে কান্ট্রিগুলো আছে, তাদেরকে একটা কড়া বার্তা দিতেন। আর সেখানে দাঁড়িয়ে পুতিন কিন্তু চায়না ইন্ডিয়ার মতো শক্তিশালী দেশকে নিজেদের আওতায় এনে এক মাস্টার স্ট্রোকটি কিন্তু দিলেন। পাশাপাশি এই এই ব্রিক্স সম্মেলনে বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক আলাপ আলোচনাও কিন্তু হলো। সব থেকে উল্লেখযোগ্য যে আলাপ আলোচনা যা বিশ্বের একাধিক টিভি মিডিয়ার সামনে রীতিমতো চর্চা হচ্ছে, তা হলো ইন্ডিয়া এবং চায়নার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে। এখানে দেখা যাচ্ছে দুই দেশের যে প্রধানমন্ত্রী অর্থাৎ চায়নার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মধ্যে প্রায় 50 মিনিট মিটিং করেন এবং তারা ইনভেস্টমেন্ট, ট্রেড এবং ইকোনমিক্যাল একাধিক বিষয় নিয়ে কিন্তু এখানে মিটিং করেছেন। এক উল্লেখযোগ্য লাইন এই মিটিং এর শেষে ভারত সরকার জানিয়েছেন যে ভারত ওয়েলকাম করছে কমপ্লিট ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ এলওসি অঞ্চলে যে ডিসএগ্রিমেন্ট গুলো দেখা গেছিল, সেই কমপ্লিট ডিসএগ্রিমেন্ট গুলো তুলে নেওয়ার জন্য দুই দেশই কিন্তু এবার উপযুক্ত ব্যবস্থা নেবে। পাশাপাশি তারা দুজনেই বলেছেন দুই দেশ এবার একটা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবেন, যারা কিনা মিউচুয়াল সলিউশন রিজলভ করার জন্য এগিয়ে যাবেন। অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার যে সমস্যা, তা কিন্তু বিদেশের যে জিওপলিটিক্যাল সারফেস সেই সাপেক্ষে মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা দুই দেশই কিন্তু মেটাতে শুরু করেছে, যা চায়নার কাছে অত্যন্ত ঐতিহাসিক নিদর্শন ও ভবিষ্যতে একটা ক্রিয়েট করতে পারে। কারণ ভারতবর্ষের যে বাজার, তা কিন্তু হিউজ, তা কিন্তু অনেক বড় এবং ভারতবর্ষ যেভাবে জিডিপি ওয়াইজ গ্রোথ করছে এবং ইউপিএ সিস্টেমকে বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছে, ঠিক সেখানে কিন্তু ভারতের বাজার চায়নার পক্ষেও প্রয়োজন। আর চায়না এবং ইন্ডিয়া যদি কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে আসে, তাহলে কিন্তু আমেরিকা রাতের ঘুম কেড়ে নিতে তারা বাধ্য। পাশাপাশি চায়না নিডস ইন্ডিয়া, এরকম একটি স্টেটমেন্ট দিয়েছেন আমাদের ভারতবর্ষ এবং ইন্ডিয়ারও যে চায়নাকে প্রয়োজন। একে অপরের প্রতি এই মিউচুয়াল ট্রাস্ট যে ব্রিক্স সম্মেলনে দুই দেশ দেখালেন, তা কিন্তু প্রধানমন্ত্রীর এই 15 বছরের সময়কালের ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় কৃতিত্ব। কারণ শেষবার এরা মিটিং করেছিলেন 2020 সালে। এই 2020 সালের পর 2024-এর শেষ প্রান্তে অর্থাৎ 5 বছর পর তারা একে অপরের বিরুদ্ধে মিটিং করছেন এবং দুই দেশই আশাবাদী বর্ডার অঞ্চলে 2020 সালের যে স্থিতিশীলতা ছিল, তা কিন্তু আবার তারা ফিরিয়ে আনবেন। আপনারা যে প্রেস রিলিজটা দেখেন, তাহলে দেখবেন তারা বিভিন্ন বিষয়কে পয়েন্ট আউট করেছে। তারা বলেছেন দুই দেশই চাইবেন স্টেবল, প্রেডিক্টেবল এবং অ্যামিকেবল গ্লোবাল পিসের জন্য
দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করবেন। অর্থাৎ এই দুই প্রভাবশালী দেশ যদি নিজেদের মধ্যে লড়াই করেন, তাহলে গোটা বিশ্বের যে অস্থিতিশীলতা তা কিন্তু বেড়ে যেতে পারে। পাশাপাশি ইন্ডিয়া এখানে একটা কড়া বার্তাও দিয়েছেন। আপনারা জানেন চায়নার বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে বিভিন্ন অভিযোগও ওঠে। চায়না পাকিস্তানকে মদত করে, চায়না বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে, চায়না রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু ইন্ডিয়া এখানে সরাসরি বলে দিয়েছেন নো রুম ফর ডবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই বার্তার মাধ্যমে চায়না এবং পাকিস্তান এবং বাংলাদেশকেও কিন্তু কড়া বার্তা দিয়েছে ব্রিক্স সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যদি আলোচনা হয়, যদি সম্পর্ক ভালো রাখতে চান, তাহলে ডবল স্ট্যান্ডার্ড গেম এখানে খেলবেন না। চায়নাকে নিঃসন্দেহে সাম্প্রতিককালে এরকম বার্তা বিশ্বের কোনো দেশ দিতে পেরেছে বলে আমি অন্তত জানি না। প্রধানমন্ত্রীর একাধিক বিষয় নিয়ে, সাম্প্রতিক জিওপলিটিক্যাল বিভিন্ন ডিসিশন নিয়ে আমি চর্চা করি আমার এই ভিডিওতে। কিন্তু 15 বছরের টেনিয়ারে প্রধানমন্ত্রীর এই ব্রিক্স সম্মেলনটা ঐতিহাসিক ব্রিক্স সম্মেলন হতে পারে, কারণ বর্তমান যে জিওপলিটিক্যাল সিনারিও সেখানে কিন্তু 5 যে কান্ট্রি অর্থাৎ ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের যে শক্তিশালী জোট, তাদের বিরুদ্ধে লড়ার জন্য চায়না এবং ইন্ডিয়া এবং রাশিয়া একই সূত্রে আসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা কিন্তু অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে কমপ্লিট করেছেন জয়শঙ্কর, অমিত শাহ, অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর এই কর্পাসটা, এই জুটিটা। পাশাপাশি এই এই পুরো ব্রিক্সে একটা অত্যন্ত ব্যালেন্স একটা অবস্থান কিন্তু বজায় রেখেছে ভারতবর্ষ, যা ব্রিক্সের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যদি ব্রিক্সের বিভিন্ন সদস্যদের দেখেন, তাহলে দেখতে পাবেন এই সদস্যদের মধ্যে ইরানও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। আর এখানে ইরানের সঙ্গে ভারতবর্ষেরও একটা কিন্তু চুক্তি হলো, দ্বিপাক্ষিক আলোচনা হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন আমেরিকার বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য পুতিনের কার্যত এই আয়োজন শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে কিন্তু আমাদের আর কিছুদিন সময় লাগবে। কিন্তু ইরানের সঙ্গে ভারতবর্ষ এই মুহূর্তে দ্বিপাক্ষিক আলোচনা করবে, তা হয়তো চায়নার মতোই কিছু ভাবতে পারে, কেউ ভাবতে পারেনি। অর্থাৎ সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল হইতে ভারতবর্ষ কিন্তু জিও পলিটিক্যাল সার্ফেসে এগিয়ে যেতে শুরু করেছে। এই মিটিং এর একটি ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পোস্ট করেছে। ইরানের সুপ্রিম লিডার কিছুদিন আগে, অর্থাৎ সুপ্রিম লিডার গামিনী কিছুদিন আগে সরাসরি গাজার সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের তুলনা করেছিলেন, যা ভারতবর্ষ কিন্তু ঠিকভাবে মেনে নেয়নি। ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ইরানকে ব্যান করেনি ভারতবর্ষ, কারণ ইরান এবং ভারতবর্ষের মধ্যে একাধিক চুক্তি এবং একাধিক ভবিষ্যৎ সম্ভাবনা দুই দেশই কিন্তু দেখছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ইরানের এই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং নিঃসন্দেহে আমেরিকার উপর অনেক গুণ চাপ বৃদ্ধি করলো। তারা দুদেশের বিভিন্ন ওপেনলি বিভিন্ন কিছু নিয়ে কথা বলেছেন, কিন্তু এই ব্রিক্স সম্মেলনে ইরান আমেরিকার বিরুদ্ধাচরণ করেছেন প্রথম থেকে। তারা 3টে কথা প্রথম থেকেই বলেছেন। তারা বলেছেন আমেরিকার বিরুদ্ধে কিছু একটা করো, এবং তারা সেটা ওপেনলি বলেছে গোটা বিশ্বের সামনে। সেকেন্ড যেটা বলেছে, তারা যে ব্রিক্সের যে দলগুলো আছে তারা একসঙ্গে আসুন, আমরা এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলি। অর্থাৎ ব্রিক্সের যারা সদস্য, যেমন আপনারা যদি ভাবেন রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইথিওপিয়া, একাধিক সদস্যদের একই মঞ্চে আসার জন্য আহ্বান জানিয়েছেন ইরান। এবং 3 নম্বর দিক বলেছেন যে ব্রিক্সের ইকোনমিক্যাল গ্রোথ এবং একে অপরের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে, যেন আমরা ইউএস ডলারকে প্রতিরোধ করতে পারি। অর্থাৎ গোটা দেশে বা গোটা বিদেশে ইউএস ডলারকে যেভাবে বারবারন্ত আমেরিকা জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার প্রতিরোধ করার জন্য কিন্তু ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছেন, এবং যার জন্য ভারতের সহযোগিতা কিন্তু চাইছে। তবে সবশেষে ইরান যে কথাটি বলেছেন তা আরো বেশি গুরুত্বপূর্ণ, যা ইন্ডিয়ার প্রভাবকে গোটা বিশ্বের সামনে এস্টাবলিশ করে। তারা বলেছেন দিল্লি ক্যান প্লে এ পার্ট, এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ ইরান, ইসরায়েল, গাজা, লেবানন, এরা যে নিজেদের মধ্যে লড়াই করছেন, তা থামাতে দিল্লির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। এবং ইরান কিন্তু এক্সপেক্ট করে দিল্লি অর্থাৎ ভারতবর্ষ এই পুরো বিষয়টার মধ্যে ঢুকে এই সমস্যার সমাধান করবে। দেখুন ইসরায়েলের বিরুদ্ধে এই ব্রিক্সের কিন্তু একাধিক দল আছে। ইসরায়েলের সঙ্গে চায়নার একাধিক বিষয় সংঘাত, ইসরায়েলের সঙ্গে রাশিয়া, তা আপনারা সকলেই জানেন যে রাশিয়া ইরানকে সমর্থন করে। ইসরায়েল ভার্সেস সাউথ আফ্রিকা, যা ব্রিক্সের অন্যতম দল, এই সাউথ আফ্রিকা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে অবধি গেছিল ইসরায়েলের বিপক্ষে। আর ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের যে সংঘাত, সেটাও এখন গোটা বিশ্বে রীতিমতো চর্চা হচ্ছে, কারণ ব্রাজিল
সম্প্রতি ইসরায়েল থেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে কিন্তু নিজের দেশে ফিরিয়ে এনেছেন। ইন্ডিয়া হলো এখানে এমন একটি দল যে একমাত্র ব্যালেন্স করে চলেছে এতদিন। তারা প্রো ইসরায়েল মনোভাব নেয়নি বা অ্যান্টি ইরান অবস্থানও কিন্তু স্পষ্ট করেনি। আর এই ব্যালেন্স করে চলাটাই বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ইন্ডিয়াকে যদি ইরান নিজের দিকে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ইসরায়েলের অবস্থা অত্যন্ত শোচনীয় হতে পারে, এবং আমেরিকার বিরুদ্ধে ইরান এবং যে রাশিয়ার মতো এই জোট, তাদের শক্তিশালী অবস্থান আরো জোরালো হতে পারে। কিন্তু ইন্ডিয়া কিন্তু সরাসরি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে এরকম কোনো কথা দেয়নি। ফলে দিনের শেষে এই পার্টিকুলারলি ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের মাঝে ইন্ডিয়া কিন্তু ফের একবার সেরা চালটাই দিয়ে ব্যালেন্সড একটা অবস্থান কিন্তু পালন করেছে। আর পরবর্তীকালে যে প্রশ্নগুলো উঠে এসছে এই ব্রিক্স সম্মেলন এবং প্রধানমন্ত্রী আর কি কি সিদ্ধান্ত নিয়েছেন চট করে আপনাদের যদি বলে দিই তাহলে বুঝবেন ভারতবর্ষকে নিয়ে এই মুহূর্তে এত কেন চর্চা হয়। পাশাপাশি দেখবেন এই চর্চার আওতায় ইরান এবং ইন্ডিয়ার একাধিক সম্পর্ক কিন্তু আলোচনায় উঠে এসছে। ইরানে কিন্তু ভারতের 4বার বন্দর অলরেডি এস্টাবলিশ করে দিয়েছে ভারতবর্ষ। পরবর্তীকালে আমেরিকা যদি ইরানের উপর দিয়ে ব্যান তুলে নেয়, স্যাংশন তুলে নেয়, তাহলে ইরান কিন্তু সারা বিশ্বে জ্বালানি তেল সরবরাহ করতে পারে, তাতে ভারতের কিন্তু বহু লাভ হতে পারে। ফলে সব মিলিয়ে ইরান এবং ইন্ডিয়ার সম্পর্ক বজায় রাখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে ব্রিক্স সম্মেলন, যেখানে চায়নার সাথে ইন্ডিয়ার এই মিটিং যেমন আনপ্রেডিক্টেবল ছিল, ঠিক সেখানে ইন্ডিয়ার সাথে ইরানের এই রকম দ্বিপাক্ষিক আলোচনাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়টা বুঝতে হবে আপনাদের, কখন জিওপলিটিক্যাল ইন্টারেস্ট এবং সময়, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন ইন্ডিয়ার এই রকম স্ট্যান্ডার্ড আখেরে ইন্ডিয়ার প্রভাবকে একটা সম্মেলনে 1000 গুণ বাড়িয়ে দিতে বাধ্য হলো। একদিকে আমেরিকা যখন কানাডাকে সাপোর্ট করছে, তখন ইন্ডিয়া চায়নার সমর্থন জোগাড় করছে, তখন ইন্ডিয়া রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে, তখন ইন্ডিয়া ইরানের সঙ্গে ভালো একটা সম্পর্ক ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। অর্থাৎ পাল্টা দেওয়ার খেলাটা কিন্তু শুরু করে দিলেন এই ব্রিক্স সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর এবং অজিত দোভাল, যেটা আমেরিকার আগামী নির্বাচনকেও প্রভাবিত করবে নাকি সে তো সময় বলবে। তবে এই গোটা ব্রিক্স সফরে ভারতের প্রাপ্তি কিন্তু অনেক। আমি যতটা পারি আপনাদেরকে দুটো আলাদা সেগমেন্টে ভাগ করে বোঝালাম। সব থেকে বড় কৃতিত্ব নিঃসন্দেহে ভারত এবং চায়নার এই দ্বিপাক্ষিক আলোচনা এবং দ্বিপাক্ষিক চুক্তি, যার ফলে ভারতবর্ষ এবং চায়না দুজনেই একটা এমিকেবল সেটেলমেন্টে যাবে, যার ফলে কিন্তু আমেরিকা যতদিন ইন্ডিয়া ভার্সেস চায়নার এই কনফ্লিক্টের ফায়দা লোটার চেষ্টা করছিল, আজ কিন্তু জো বাইডেন কার্যত ধরাশায়ী হওয়ার মুখে। গোটা বিশ্ব কিন্তু আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কারণ আমেরিকা কানাডা ইস্যুতে ইন্ডিয়ার সরাসরি বিপক্ষে গিয়ে প্রেস স্টেটমেন্ট জারি করেছে, যা গোটা বিশ্ব কার্যত ঠিকভাবে মেনে নেয়নি। আর এখানেই হয়তো জিওপলিটিক্যাল সারফেসে অন্যতম কৃতিত্ব দাবি রাখে জয়শঙ্কর এবং অজিত দোভাল জুটিও। আপনারা কি ভাবছেন পুরো বিষয় নিয়ে কমেন্টে জানাবেন, এবং জিওপলিটিক্যাল সারফেসে ভারতের প্রভাব কি পরবর্তীকালে আরো বৃদ্ধি পেতে পারে এভাবে আপনাদের মতবাদ জানাবেন। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য ছাড়লাম, ইরানকে কি সাহায্য করা উচিত ভারতের, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে কি ইরানকে কি সরাসরি সমর্থন জানাবে ভারত, নাকি এরকম ডিপ্লোম্যাটিক ওয়েতে ব্যালেন্স একটা অবস্থানই রাখা উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? এই প্রশ্নের উত্তরে আপনারা কি বলেন আমি অধীর আগ্রহে কমেন্ট করার জন্য অপেক্ষা করলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং জিওপলিটিক্যাল আরো এরকম ইনফরমেশনের জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।